ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের অনেক রিকোয়েস্টের কারণে আমি দ্বিতীয় পর্ব নিয়ে এলাম। যদিও আমার প্রথম পর্বে খুব একটা ভিউজ আসেনি। এই ড্রামা এক্সপ্লেন করা অনেক কষ্টসাধ্য, আমি আগেই বলেছি। আর যদি এত বড় ড্রামা এক্সপ্লেন করেও ভিউ না হয়, আসলেই খারাপ লাগে। তবুও আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যারা ড্রামাটি দেখবেন তারা দয়া করে একটা করে লাইক করে যাবেন আর যথাসম্ভব শেয়ার করার চেষ্টা করবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন গল্পে যাওয়া যাক। গত পর্বে আমরা দেখেছিলাম যে লানজান এবং ওই উশিয়ান ওরা ইং আয়রনের খবর পেয়ে গিয়েছিল। ওরা পাহাড়ের ভিতর থেকে যখন বের হয় তখন ওদের উপরে অনেক রাগারাগি করে জিয়াং চ্যাং আর বলে ওরা এতদিন কোথায় ছিল। এরপরে ওরা সিনিয়রদের সঙ্গে দেখা করতে আসে। লান জিচান তার বাঁশি বাজিয়ে ইং আয়রনটিকে একটা পাউচের ভিতরে বন্দি করে দেয় আর ওদের বলে দেয় এই ব্যাপারে যেন কেউ কিছু জানতে না পারে, কারণ এটা সত্যি খুবই কনফিডেন্সিয়াল একটা ব্যাপার। এরপরের দৃশ্যে আমরা দেখি যে ওরা নিজেদের ভিতরে কথা বলাবলি করছিল যে ওয়েন চাও বা ওয়েন রোয়ান হয়তো ওরাই ইং আয়রনের প্রতিটা কণা খুঁজে বের করার চেষ্টা করছে, তার জন্যই তো ইং আয়রনের পাওয়ার এত বেড়ে গিয়েছে। আর আমরা এদিকে দেখতে পাই ওয়েন ক্লান। তো ওয়েন বংশে আমরা সুইয়াং নামের একটা ছেলেকে দেখি, ওয়েন রুহান যাকে বলছিল ইং আয়রনের খোঁজ নিয়ে আসার জন্য। এরপরে আমরা পাহাড়ের বেদিতে প্রতিটা বংশের স্টুডেন্টদের দেখতে পাই, ওরা এখানে ল্যান্টন ওড়াবে। ওই ওশিয়ান ওদের ল্যান্টনে একটা র্যাবিটের ছবি আঁকে, যেটা দেখে লানজানের খুব ভালো লাগে আর ও স্মাইল করে। ওর স্মাইল দেখে ওই ওশিয়ান তো খুব খুশি হয়ে পিছনে যখন উঠে দাঁড়ায় তখন ওর পিছনে নি হুইসাংয়ের যে ল্যান্টনটা ছিল ওটাতে আগুন ধরে যায়। ও বেচারা খুবই কষ্ট পায়। এরপরে ওরা সবাই ওদের ল্যান্টনগুলো আকাশে উড়িয়ে দেয় আর সবার একটা নিজ নিজ প্রার্থনা করতে লাগে। তো ওই ওশিয়ান বলে আমি যেন আজীবন গরিব দুঃখী মানুষদের সাহায্য করতে পারি, কখনো যেন আমি বিপদ দেখে পিছিয়ে না যাই। ওর এই উইশ শুনে খুব ভালো লাগে লানজানের। এরপরে লানজান ওর বোনের দিকে তাকায় আর বলে দিদি তুমি কি চাইলে? নিশ্চয়ই তোমার দ্রুত বিয়ে হয়ে যাক এটাই চাইছো তুমি। তারপরে ওর দিদি হাসতে লাগে, কিন্তু তখন ওখানকার কিছু মানুষ ওদেরকে টিস করতে লাগে আর বলে ওই ওশিয়ানের দিদির তো জিন জিসুয়ানের সঙ্গে খুব দ্রুতই বিয়ে হয়ে যাবে। তবে জিন জিসুয়ান বলে আমি ইয়ানলিকে বিয়ে করতে চাই না। এটা বলে যখন ওখান থেকে চলে আসে ওই ওশিয়ানের খুবই রাগ হয়ে যায়। ওর মনে হয় ওর দিদিকে অপমান করা হলো, তাই তো ও জিন জিসুয়ানের সঙ্গে এখন ঝগড়া করতে লাগে আর ওখানে ফাইটও শুরু হয়ে যায়। তবে ওদেরকে থামানোর জন্য ওখানে ওই ওশিয়ানের দিদি চলে আসে আর লানজান তো ছিলই। লানজান এবং ওর দিদি মিলে কোনো রকমে ওই ওশিয়ানকে শান্ত করে নেয়। এরপরে ওই ওশিয়ানকেই এই ঝগড়া করার জন্য শাস্তি স্বরূপ নীল ডাউন হয়ে বসে থাকতে বলা হয়। এবার পিছন থেকে ওকে দেখে মনে হচ্ছিল ও কাঁদছে। তখন লানজান ওর দিকে তাকিয়ে বলে ওই তুমি যখন জানতে তুমি ভুল করেছো তখন ভুলটা করার কি দরকার ছিল? তখন ও লানজানের দিকে তাকিয়ে বলে দেখো লানজান, ছোট ছোট কালো পিঁপড়েগুলো কি কিউট। তখন লানজান অবাক হয়ে বলে ওই তোমাকে দিয়ে সত্যিই কিছু হবে না। ওটা বলেও চলে যায়। ও পিছন থেকে ওকে দেখে ভেবেছিল ও হয়তো কাঁদছে, কিন্তু না, ও তো পিঁপড়াগুলো নিয়ে খেলা করছিল। ঠিক তখনই জিয়াং বংশের কর্তা ওখানে চলে আসে। জিয়াং প্রধানকে দেখেই ও আঙ্কেল বলে ডেকে ওঠে। আসলে আপনাদের একটা কথা বলাই হয়নি, ওই ওশিয়ান কিন্তু জিয়াং বংশের আসল ছেলে নয়, বরং জিয়ান বংশের প্রধান ওকে ছোটবেলায় অ্যাডাপ্ট করেছিল ওর বাবা মা মারা যাওয়ার পরে। কিন্তু ওরা সবাই ওকে নিজেদের ছেলের মতো করেই মানুষ করেছে। জিয়াং চ্যাং ওকে ভাইয়ের মতো করেই দেখে। জিয়াং চ্যাং ওকে বলে কি এখন ঠিক হলো তো? তোমার তো শাস্তি পাওয়া একদম অভ্যাস হয়ে গিয়েছে। তখন ও বলে আমার তো শাস্তি পাওয়া অভ্যাস হয়ে গিয়েছে, কিন্তু জিন জিশুয়ান ওকে তো আমি শাস্তি দেব। এদিকে জিন বংশের প্রধান, লান বংশের প্রধান এবং জিয়াং বংশের প্রধান, ওই তিন প্রধান মিলে কথা বলছিল, কারণ এখানে সমস্ত শিক্ষার্থীদের বিদ্যা শেষ হয়ে গিয়েছে। এখন ওরা নিজেদের রাজ্যে ফিরে যেতে পারবে, তাই তো ওদের ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যই ওরা এসেছিল। তবে এখানে জিয়াংকে লান কুরান বলে যে ওই ওশিয়ান অনেক ট্যালেন্টেড, কিন্তু ও অনেক দুষ্ট প্রকৃতির একটা ছেলে। ওর মায়ের মতোই হয়েছে। আসলে ওই ওশিয়ানের মা লান কুরানের বান্ধবী ছিল। এরপরে ওই ওশিয়ান ওর দিদিকে দেখতে আসে। ওর দিদি মন খারাপ করে বসেছিল, তাই ও ওর পেপারম্যান দিয়ে ওর দিদির কাছে পাঠিয়ে দেয়। ওই পেপারম্যান ওর দিদির সামনে গিয়ে ডান্স করতে লাগে, যে ডান্স দেখে ওর দিদির মন ভালো হয়ে যায় আর ওর দিদি হাসতে লাগে। ওর দিদি বুঝতে পেরেছিল এটার
ওই উশিয়ানই পাঠিয়েছে। তাই তো ওর দিদি বাইরে আসে আর বলে, আমি জানি এটা তুমি পাঠিয়েছিলে। তখন ওর দিদিকে বলে, দিদি তোমার ওই জিনজিচুয়ানের থেকে অনেক ভালো ছেলের সঙ্গে বিয়ে হবে, নাকি ওর সঙ্গেই বিয়ে হবে? ওর দিদি হেসে বলে, আর আমাদের আশিয়ানের পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে হবে। এরপরে ওরা 3 ভাই বোন মিলে আসে সিনিয়রদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য, কারণ ওদের শিক্ষা সম্পূর্ণ হয়ে গিয়েছিল। ওরা যখন বিদায় নিয়ে চলে যাচ্ছিল, লানজানের জন্য অনেক খারাপ লাগছিল ওই উশিয়ানের। তো হঠাৎ করে লানজানের বড় ভাই লানজানকে বলে, পথে সাবধানে থেকো। এই কথাটা ওই উশিয়ান শুনে ফেলে এবং ও চিন্তা করতে লাগে ওর বড় ভাই কেন ওকে পথে সাবধানে থাকতে বলল। ও তখন জিয়াং চাংকে বলে ও এখনও লানজানের কাছ থেকে বিদায় নেয়নি, যাওয়ার আগে ও ওর কাছ থেকে বিদায় নিতে চায়। তখন জিয়াং চাং বলে, কেন তোমার শুধু লানজানের কাছ থেকেই বিদায় নিতে হবে? তুমি চলে যাচ্ছ বলে ও নিশ্চয়ই দেখো খুশি হয়েছে। তখন ও বলে, আমি তেমনটা ভাবি না। চলে যাওয়ার আগে যখন ও খরগোশগুলোর কাছ থেকে বিদায় নিবে, তখন ও ভাবতে লাগে যে লানজিচান ওকে কি বলেছিল। তখনই ওর মনে পড়ে লানজান কি তবে ইং আয়রন খুঁজতে একাই বেরিয়ে পড়বে। এবার তো ওর খুব ভয় লাগতে শুরু করে। এদিকে আমরা ওয়েনচাওকে দেখতে পাই। ও ওর স্পিরিচুয়াল এনার্জি দিয়ে বানানো একটা উল্লুকে ছেড়ে দেয় সবসময় লানজানের উপরে নজর রাখার জন্য। এদিকে আমরা ওয়েনচিংকে দেখি। ওয়েনচিং কিন্তু এসব একদম চাইতো না। ওয়েন ক্লানের সদস্য হয়, ওকে বাধ্য হয়ে এসব করতে হয়। এদিকে লানজানকে খুঁজে পেয়ে গিয়েছিল ওই বসিয়ান। তাই তো ও জাদু করে একটা জাদুই দড়ি বেঁধে দেয় লানজানের হাতে আর বলে, লানজান তুমি আমাকে রেখে কেন একা একা বেরিয়ে পড়েছ? আমরা না দুজনেই শপথ করেছি যেটাই করব দুজন একসঙ্গে করব। এটা কিন্তু লানজান ঠিক হয়নি। আর লানজানকে ওটা দিয়ে টানতে লাগে, লানজানও ওকে উল্টো টানতে লাগে। এরপরে হাঁটতে হাঁটতে ওরা একটা বাজারে এসে পৌঁছায় আর এখানে নিউ হুইসিং এর সঙ্গে ওদের দেখা হয়ে যায়। নিউ হুইসিংও ওদের সঙ্গে এবার হাঁটতে লাগে। ওদের দেখে একদম মনে হচ্ছিল না যে ওরা কোনো ভয়াবহ জার্নিতে বের হয়েছে, বরং ওরা বেশ মজাই করছিল। কিন্তু লানজান তো ওদের মতো অত মজা করতো না। নিউ হুইসিংকে পেয়ে বেশ খুশি হয়েছিল ওই বসিয়ান। ওরা দুইজন লানজানকে বিমূর্ত প্রতীকের মতো দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়। একটা মানুষ এত সুন্দর কিন্তু এতটা চুপচাপ শান্ত কিভাবে হতে পারে। এরপরে ওরা একটা বাড়িতে এসে পৌঁছায়, যেখানে আমরা ওই উল্লুটাকেও যেতে দেখি। ওই উল্লুটা ওদের উপরে নজর রাখছিল। এরপরে আমরা ওয়েনচাওয়ের হাতে একটা ইন আয়রন দেখি। ওয়েনচাও মূলত ওই ইন আয়রনটা দিয়েই খোঁজার চেষ্টা করছিল আরেকটা ইন আয়রনকে। আর ওয়েনচাও লানজান আর ওই ওশিয়ানের ক্ষতি করতে চায়, যেটা ও খুব ভালোভাবে ওয়েনচিংকেও বুঝিয়ে দেয়। তারপরে ও একটা প্রাচীন মন্দিরে আসে, যে মন্দিরে ওই দেবীটাকে আমরা দেখতে পাই যা প্রথমেই দেখেছিলাম। দেবীটাকে এসে ওর নিজের শক্তির মাধ্যমে জাগ্রত করে দিয়ে যায় ওদের দুজনের ক্ষতি করার জন্য। কিন্তু খুব ভালোভাবে ওয়েনচিং এটা বুঝতে পারে। এদিকে জিয়াং চাং ওই ওশিয়ানকে খুঁজতে বের হয়েছিল। ওর ওয়েনচিংয়ের সঙ্গে একটা ইনে দেখা হয়ে যায়। তো ওয়েনচিং কোনোভাবে জিয়াং চানকে মারামারি করার সুবাদে বলে দেয় যে খুব বিপদে আছে কিন্তু ওই ওশিয়ান, তাদের গিয়ে রক্ষা করো। এদিকে আমরা ওই ওশিয়ান লানজান এদেরকে দেখতে পাই একটা গ্রামে আসতে। ওরা একটা বৃদ্ধার কাছে এসে জিজ্ঞেস করে এই গ্রামে ইদানিং কোনো রকম উল্টোপাল্টা কিছু হয়েছে কিনা। ওই মহিলা ওদেরকে কিছু বলে না, বরং গ্রামের ভিতরে নিয়ে আসে আর তারপরে ওদেরকে একটা প্রাচীন মন্দিরের ভিতরে নিয়ে যায়, যে মন্দিরে আমরা ওই মূর্তিটাকে দেখি। মহিলা কিছুই না বলে ওখান থেকে চলে যায় আর কিছুক্ষণ পরে ওদের জন্য কিছু কাঠ নিয়ে আসে আর বলে রাতটা আপনারা এখানেই কাটিয়ে দিবেন। আর ওদের আগুন জ্বালানোর জন্য কাঠগুলো দিয়ে যায়। নিউ হুইসিং তো এখানে এসেই ভয়ে মরছিল যে না জানি ও কোথায় এসে পড়লো। তো রাত্রেবেলা ওরা ঘুমাচ্ছিল এবং লানজান বসে বসে মেডিটেশন করছিল। হঠাৎ করেই কিছু একটার আওয়াজে ওদের ঘুম ভেঙে যায় আর ওরা সবাই সামনে এসে দেখতে পায় যে ওই মূর্তিটা নড়তে শুরু করে দিয়েছে আর একটা ডেভিল স্মাইল দিচ্ছে। ওরা ভয় পেয়ে যায়। বিশেষ করে নিউ হুইসিং তো খুবই ভয় পেয়ে যায় যে এই মূর্তিটার আবার কি হয়ে গেল। লানজান ওই মূর্তিটাকে আটকানোর চেষ্টা করে। ওই ওশিয়ান এবং লানজান দুজনেই ওই মূর্তিটাকে যেভাবেই হোক রুখতে চায়, তবে মূর্তিটা বারবার লানজানের উপরেই আক্রমণ শুরু করে। এতে খুব চিন্তিত হয়ে পড়ে ওই ওশিয়ান। তাই তো মূর্তিটাকে ওর জাদুই দড়ি দিয়ে বেঁধে ফেলতে চায়, কিন্তু ততই মূর্তিটা লানজানের উপরে বেশি করে আক্রমণ করতে লাগে। তো ওই মূর্তিটাকে বাঁধার সময় ওই ওশিয়ান লানজানকে বলে, লানজান মূর্তিটা তোমার দিকে বারবার যাচ্ছে, মূর্তিটা কি তোমাকে পছন্দ করে ফেললো নাকি? এই সময় ওর এই কথা শুনে লানজান বলে শ্যাট আপ। এরপরে ওরা দুজনেই মূর্তিটাকে আবারও স্থির করার চেষ্টা করে। এদিকে তো নিউ হুইসিং ভয়ে একদম কাটা হয়ে যাচ্ছিল।
এরপরে ওই ওশিয়ান ওর ফায়ার স্পেল দিয়ে এবং লানজান ওর সোয়ার্ডের ব্লু লাইট দিয়ে ওই মূর্তিটাকে ওখানে সিল করে দেয়। সে যাত্রায় ওরা রক্ষা পেলেও এরপরে ঘটে মহাবিপদ। এদিকে নি হুইসেং তো লানজানকে থ্যাংক ইউ বলে ওকে বাঁচানোর জন্য, কিন্তু ততক্ষণে গ্রামবাসীরা সব পাপেট হয়ে গিয়েছিল এবং ওরা এই মন্দিরের দিকেই আসছিল। এত গ্রামবাসীকে পাপেট রূপে দেখে তো চোখ বড় বড় হয়ে যায় নি হুইসাংয়ের। ও খুব ভয় পেতে লাগে আর বলতে লাগে, ভগবান এ যাত্রায় আমাকে বাঁচিয়ে দাও, আমি আর কখনো কোনো খারাপ কাজ করব না। এবার ওরা সবাই দরজা খুব টাইট করে আটকে ধরে রাখে যাতে গ্রামবাসীরা এর ভিতরে প্রবেশ করতে না পারে। দরজা আটকে রাখতে না পেরে ওরা দরজার উপরে একটা সিল করে দেয়। আকাশে তখন উল্লোকে দেখানো হয়। লানজান বলে আমাদের এখন এর ভিতর থেকে বের হতে হবে। নি হুইসেং শুনেই বলে, পাগল নাকি, এর ভিতরে দিয়ে যাওয়া মানে আত্মহত্যা করা। ভাই আমি এর ভিতর দিয়ে যে এখনই মরতে চাই না। ও তো খুব ভয় পেতে লাগে। ওরা যখন এসব কথাবার্তা বলছিল ঠিক তখনই গ্রামবাসী দরজা একদম ভেঙে ভিতরে ঢুকে পড়ে। তখন ওই ওশিয়ান ওর ফায়ার স্পেল দিয়ে কোনো রকমের দরজার সামনে একটা জাল তৈরি করে দেয়। ওই জাল ভেদ করে গ্রামবাসীরা আর আসতে পারে না, তবে ওই জালটাকে ওরা কাটার চেষ্টা করতে লাগে। এরা সবাই চিন্তায় পড়ে যায় যে ওরা কি করবে। ওই ওশিয়ান ভাবে ওদেরকে মেরে দিবে। তখন লানজানোকে বলে, থামো, তুমি ওদের দিকে ভালো করে দেখো, ওরা এখনও মারা যায়নি, ওদের শুধু আত্মিক শক্তি শুষে নেওয়া হয়েছে, তার মানে ওরা আবারও বেঁচে উঠতে পারে। ইন আয়রন দিয়েই এটা করা হয়েছে। এদিকে নি হুইসেং বলতে লাগে, লান ভাই, ওই ভাই আমাকে বাঁচাও, আমার বয়স এখনও কম, আমি এত দ্রুত মরতে চাই না, ইভেন আমার তো বিয়েও হয়নি। ও যখন এসব বকবক করছিল লানজান তখন ওর মুখে সাইলেন্ট স্পেল করে দেয়, ফলে ও কোনো কথাই আর বলতে পারে না। ওরা যখন এদের সঙ্গে এরকম যুদ্ধ করছিল ঠিক তখনই আমরা জঙ্গলের ভিতরে ওয়েনচিংকে দেখি একটা বাঁশি বাজাতে। ওয়েনচিংয়ের বাঁশির শব্দ শুনেই সমস্ত পাপেটরা ওয়েনচিংয়ের দিকেই আসতে লাগে। তো মন্দির এখন ফাঁকা হয়ে গিয়েছে। ওয়েনচিং তখন আকাশে আবারও উল্লোকে দেখতে পায়। এদিকে পাপেটরা তো চলে গিয়েছিল, কিন্তু মূর্তির পিছন থেকেই এরা তিনজন একটা ভয়ানক আওয়াজ শুনতে পায়। এবার আওয়াজ শোনার পরে ওই ওশিয়ান বলে, বুঝতে পেরেছি জিয়াংচ্যাং তুমি এখানেই আছো, তাই আমাদের ভয় না দেখিয়ে বাইরে বের হয়ে আসো। জিয়াংচ্যাং বাইরে বের হয়ে আসে আর বলে, তুমি একটা চিঠি লিখে লাপাত্তা হয়ে গিয়েছো, দিদি তোমার জন্য কতটা চিন্তা করছে তোমার কোনো আন্দাজ আছে? এটা বলে ওর উপরে চিল্লাতে লাগে। তো এখন জিয়াংচ্যাংয়ের ভয়ে এবার নিউ হুইসেংয়ের পিছনে লোকাতে লাগে ওই ওশিয়ান। তখন নিউ হুইসেং বলে, দেখো জিয়াং ভাই, তুমি ওই ভাইকে ভয় দেখাতে গিয়ে আমাকে আর লান ভাইকেও ভয় দেখিয়ে ফেলেছো। এবার ও খেয়াল করে ও কথা বলতে পারছে, তাই তো ওরা দুজনেই তাকিয়ে পড়ে একে অপরের দিকে এবং বুঝতে পারে যে লানজান ওর স্পেলটা খুলে দিয়েছে। তাই দুজনেই হেসে লানজানের দিকে তাকিয়ে পড়ে। কিন্তু লানজান যে সবসময় নির্বিকার মূর্তির মতো দাঁড়িয়ে থাকে তার কোনো এক্সপ্রেশন তারা দেখতে পায় না। জিয়াংচ্যাং লানজানকে কিছু বলতে যাবে তো ওই ওশিয়ান বলে, দেখো লানজানের কোনো দোষ নেই, আমি স্বেচ্ছায় ওর সঙ্গে কাজ করব বলেই এসেছি। তখন জিয়াংচ্যাং বলে, আমি তো লানজানকে কিছু বলেইনি, তার আগেই তুমি ওর সাইড নিতে শুরু করেছো। এরপরে আমরা ওই উল্লুকে আবার দেখি। ওয়েনচিং ভাবে যে উল্লুটাকে ও এবার মেরে দিবে। ও যখন উল্লুটাকে ওর নিডল দিয়ে মারতে যাবে ঠিক তখনই পেছন থেকে জিয়াংচ্যাং ওকে ডেকে ওঠে আর ওরা সবাই এখন ওর সঙ্গে দেখা করতে আসে। তারপরে ওরা দেখে যে কোনো রকমে এখানে পাপেটরা তো স্থির হয়ে আছে। ওই ওশিয়ান তখন ওয়েনচিংকে জিজ্ঞেস করে, এই গ্রামবাসী সব পাপেট হয়ে গেল কিভাবে? তখন ওয়েনচিং কিছু বলে না। তখন ওই গ্রামবাসীরা আবারও দৌড়াতে শুরু করে। ওরা কিছু সময়ের জন্য চুপ হয়েছিল। তো এখন লানজান ওর শর্টের আলো দিয়ে গ্রামবাসীদেরকে পুনরায় আবারও সিল করে দেয়, ফলে ওরা নিজেরা আবার স্থির হয়ে যায়। এরপরে ওয়েনচিংকে জিজ্ঞেস করে ওই ওশিয়ান। তখন ওয়েনচিং বলতে চায় না, তবে বাধ্য হয়ে ও বলে, ওয়েনচাওয়ের জন্যই এরা সবাই পাপেট হয়ে গিয়েছে। ওয়েনচাও ওই প্যাঁচাটা দিয়ে এদের সবাইকে কন্ট্রোল করছে, তাই তো ও ঠিক করে ওই প্যাঁচাটাকেই আগে মারবে। ওই ওশিয়ান একটা জাল তৈরি করে এদের তিনজনকে সুরক্ষিতভাবে তার ভিতরে রেখে যায় এবং লানজানের সঙ্গে বেরিয়ে পড়ে ওই উল্লুটাকে খুঁজতে। তো ওরা যখন একটা জঙ্গলে আসে তখন ওরা আস্তে আস্তে দেখে যে জঙ্গলটা কুয়াশায় ঢেকে যাচ্ছে। কুয়াশাটা এতই ঘন ছিল যে ওরা একজন অপরজনকে দেখতে পাচ্ছিল না। ওই ওশিয়ান বারবার লানজানকে ডাকতে লাগে আর বলে, লানজান তুমি কোথায়? লানজান তখন ওর পাশে থেকেই বলে, আমি তোমার পাশেই দাঁড়িয়ে আছি। আবারও হারিয়ে ফেলেও বলে, হাই হাই লানজান তুমি কোথায় গেলে? উল্লুটা আবার লানজানকে নিয়ে গেল না তো? এসব যখন ও ভাবে তখন ওই ওশিয়ানকে লানজান বলে, আমি তোমার পাশেই আছি, এই দেখো আমার সোয়ার্ডের আলো। ওই আলোটা ওকে দেখিয়ে আবার নিশ্চিন্ত করে দেয়। লানজান বলে, এই কুয়াশাটা ওই উল্লোটাই ওর মায়া দিয়ে সৃষ্টি করেছে। তখন ওই ওশিয়ান বলে, এটা তো আমার মাত্র বাহাতের খেলা, আমি এক্ষুনি এই কুয়াশা শেষ করে দিচ্ছি। কিন্তু ও দেখে ওর স্পেল কাজ করছে না। ও বলে, লানজান এমন কেন হচ্ছে? লানজান বলে, আসলে আমাদের শক্তির সাথে সাথে এটা আমাদের মাইন্ডকেও ডিস্ট্রাক্ট করছে, তাই চলো দুজনেই
চোখ বন্ধ করে এটাকে প্রতিরোধ করার চেষ্টা করি। এদিকে আমরা দেখতে পাই ওরা তিনজন যে নেটের ভিতরে আবদ্ধ ছিল, ওদের চারদিক থেকে ওই পাপেট মানুষগুলো আবারও আসতে লাগে আর ওদের উপরে হামলা করতে লাগে। এরপরে আমরা এদের দুজনকে দেখি এবার হঠাৎ করে ওই ওশিয়ানকে উল্লোটা একটা চেইন দিয়ে আটকে নিয়ে যায়। তো চেনের হাত থেকে নিজেকে বাঁচাতে গিয়ে ওই ওশিয়ান নিজেই মরে পড়ার অভিনয় করতে লাগে। উল্লোটা যখন দেখতে আসে ও মরে গেছে কিনা, তখনই ওই ওশিয়ান উল্লোটাকে ধরে ফেলে আর বলে, তুমি আমার থেকে স্মার্ট কিভাবে হতে পারো, আর উল্লোটাকে গলা টিপে ওখানে মেরে ফেলে। তবে লানজানকে জিজ্ঞেস করে ও কাউকে দেখতে পেয়েছে কিনা। লানজান বলে এখানে উল্লোটাকে পাঠানো হয়েছে, যে একে কন্ট্রোল করছে সে নিজে আসেনি। তখন আমরা ওয়েনচাওকে দেখতে পাই যে উল্লোটাকে ইউজলেস বলছিল। এরপরে ওরা যখন ফিরে আসে তখন দেখে যে ওদের তিনজনকে কোথাও দেখা যাচ্ছে না আর সমস্ত মানুষ ভালো হয়ে গিয়েছে। ওই ওশিয়ান তখন ওদের কাছে জিজ্ঞেস করে এখানকার তিনজন কোথায় গিয়েছে, কিন্তু ওরা তো বলতে পারে না। এদিকে এরা সবাই মিলে একটা প্রাচীন কবরস্থানে এসেছিল। এটা হলো ওয়েন ক্লানদের কবরস্থান। এখানে ওয়েন ক্লানদের পূর্ববর্তীরা যারা মারা গিয়েছে তাদেরকে মাটি দেওয়া হয়েছে। এখানে এসে ওয়েনচিং ওর ফুপুকেও খুঁজে পেয়ে যায়। এই লোকটিও পাপেট হয়ে গিয়েছিল। ঠিক তখনই যখন এরা কথা বলছিল ওখানে চলে আসে ওই ওশিয়ান এবং লানজান। তো ওই ওশিয়ান এসে ওয়েনচিংকে জিজ্ঞেস করে এটা কোথায়। ওয়েনচিং তখন বলে এটা হলো ওদের পূর্ববর্তীদের কবরস্থান। ওয়েনচিং বলে ওরা যখন ওয়েন বংশে ছিল তখন ওয়েন রুহানের কাছ থেকে ওরা আলাদা হয়ে এখানে বসতি গেড়েছিল, কিন্তু একদিন হঠাৎ করেই ওই দেবী মূর্তিটা জাগ্রত হয়ে যায় এবং তাদের উপর অতর্কিত হামলা করে। সেখানে অনেক মানুষ মারা গিয়েছিল। আর ওই মূর্তির জন্যই তো ছোটোবেলায় নিংয়ের শরীর থেকে অর্থাৎ ওয়েনিংয়ের শরীর থেকে স্পিরিচুয়াল পাওয়ার গায়েব হয়ে যায়। তাই তো ওয়েনিং এখনও যে কোনো দুষ্ট শক্তি দ্বারা খুব সহজেই আক্রান্ত হয়ে যায়। এই কথা যখন ও বলে তখন ওর খুব কষ্ট হয়। তো ওই ওশিয়ান বুঝতে পারে যে ওয়েন রুহান আসলে অনেক বেশি খারাপ একটা লোক ছিল, বিধায় এরা আলাদা হয়ে বসবাস করতে শুরু করে। কিন্তু ওই দেবীর জন্য ওরা বাঁচতে পারে না। তারপর থেকে ওয়েন রুহানের কাছে ওয়েনিং আর ওয়েনচিং বড় হয়। ওরা আরও জিজ্ঞেস করে কিন্তু ওই দেবী মূর্তি হঠাৎ করে 20 বছর আগে কেন জাগ্রত হয়েছিল আর আজকেই বা কেন জাগ্রত হলো, কিন্তু কোনো কথাই ওকে বলতে চায় না। আর ওয়েনচিং ওই ওশিয়ান বলে আমি জানি ওই দেবী মূর্তি কেন আবার জাগ্রত হয়েছে। ওই দেবী মূর্তির হৃদয়ই ছিল ইন আয়রনের তৈরি, আর ইন আয়রন যেহেতু লানজানের কাছে ছিল তাই তো ওই দেবী মূর্তি বারবার লানজানের উপরেই ঝাঁপিয়ে পড়েছে, নাকি ওই দেবী মূর্তি লানজানকে পছন্দ করতে শুরু করেছে। এটা বলে হাসতে লাগে। লানজান ওর দিকে অন্যরকমভাবে তাকিয়ে থাকে। তারপরে আবারও ও ওয়েনচিংকে বলে আমরা জানি দেবী মূর্তির কেউ একজন হৃদয় চুরি করেছে। তারপরে ওয়েনচিং বলে ওয়েন রুহান ওই দেবী মূর্তির কাছ থেকেই ইন আয়রন অর্থাৎ ওই দেবীর হৃদয়টা চুরি করে নিয়েছিল, যার জন্য ওই দেবী মূর্তি যেখানে ইন আয়রনের গন্ধ পায় সেখানে স্পিরিচুয়াল পাওয়ার শোষণ করতে শুরু করে। যেহেতু তার হৃদয় হারিয়ে গিয়েছে তাই সে এখন মানুষের স্পিরিচুয়াল এনার্জি শুষে নেয়। ওয়েনচিং বলে এর বেশি আমি তোমাকে কিছু বলতে পারবো না। তুমি আমার ভাইয়ের জীবন বাঁচিয়েছিলে, আমি তোমার জীবন বাঁচিয়েছি, এখন হিসাব বরাবর। এটা বলে চলে যায়। ওরা আবারও ওদের যাত্রায় বেরিয়ে পড়ে। আর এবার ওরা একটা বাড়ির কথা শুনতে পায় যেখানে জিয়াং পরিবারের 12 জন সদস্য বসবাস করত। এখন নাকি ওখান থেকেই মাঝে মাঝে কান্নার আওয়াজ পাওয়া যায়। তখনই লানজানের কাছে থাকা ওই ইন আয়রনটি গ্লো করতে শুরু করে আর লানজানের অনেক বেশি পেইন হচ্ছিল। ওকে নিয়ে তো অডিট হয়ে যায় ওই ওশিয়ান ওকে কনসেন্ট্রেট করতে বললে লানজান দেখতে পায় ওই বাড়িতে মানুষের চিৎকার চেঁচামেচির আওয়াজ। তো এবার ও তো ঠিক হয়ে যায় আর ওরা তিনজন মিলে আসে ওই বাড়িতে। ওই বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে ওরা তালিসমান দিয়ে দরজা খুলে ফেলে দেখে দুজনকে বাইরে ঝোলানো এবং ভিতরের সবাইকেই মেরে ফেলা হয়েছে। তবে ওদেরকে মারার আগে পাপেট বানানো হয়েছিল। পাপেট বানিয়ে তারপরেই ওদেরকে মেরে ফেলা হয়েছিল। ওরা যখন এটা বুঝতে পারে ইন আয়রনের কাজ, তখনই লানজানের হাতে থাকা ইন আয়রনটা আবারও নড়তে শুরু করে আর ওই ইন আয়রনটা দিক নির্দেশ করে ছাদের উপরে। তখন দেখা যায় ছাদের উপরে কেউ একজন বসে আছে। এটা তো ছিল সুইয়াং যে ইন আয়রনটা খুঁজে বেড়াচ্ছে। সুইয়াংয়ের সাথে সাথে ওখানে একজন কাল্টিভেটর আসে যার নাম শিয়াং চেন। তো শিয়াং চেন 15 দিন যাবৎ সুইয়াংকে তাড়া করে বেড়াচ্ছে। সুইয়াংকে দেখে বলে এবার তোমাকে পেয়েছি, তোমার জন্য কিষানের হাজার হাজার মানুষ মরেছে, তুমি এখনও এখানে মানুষজনকে হত্যা করছো, তোমাকে আজকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তখন সুইয়াং বলে ঠিক আছে, তাহলে আমাকে ধরে দেখাও। এটা বলে সুইয়াং ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সুইয়াং পালাতে গেলে ওই ওশিয়ান ওর জাদুই দড়ি দিয়ে ওকে একদম টেনে সামনে এনে ফেলে। আর এই দড়ি দেখে সুইয়াং বলে বাহ ইন্টারেস্টিং, তো ওর ব্যাপারটা খুবই ভালো লাগে, তাই ও হাসতে লাগে। ঠিক তখনই সাহসী চাং ওর সামনে এসে পড়ে এবং ওর সঙ্গে ফাইট করতে শুরু করে। তখনই চেং ওদের সামনে এগিয়ে যাচ্ছিল। ওই ওশিয়ান বলে যেও না, দেখো আমি ওকে কিভাবে নাচাই।
যতবার ও শিয়াংচেনকে আক্রমণ করতে যায় ততবারই ওই ওশিয়ান ও দড়ি টান দেয় আর বারবারই হেরে যাচ্ছিল সুইয়াং। শিয়াংচেনের কাছে তো সুইয়াং হেরে যায় এবং ও যখন দাঁড়িয়ে পড়ে আর ওর ভুল ও তো স্বীকার করতে চায় না, তখন বারবার ওকে শিয়াংচেন বলে তোমার ভুল স্বীকার করো আর ইন আয়রন বের করে দাও। কিন্তু তখনই ও একটা ধোঁয়া দেয় আর ধোঁয়ার সাথে সাথে ওখানে সংলাং নামের আরও একজন কাল্টিভেটর আসে। সুইয়াং এর পালানোর আর কোনো পথ থাকে না। শিয়াংচেন ওকে জাদুই শক্তি দিয়ে বেঁধে দেয় আর বলে এবার তো তুমি ধরা পড়ে গিয়েছো। লানজান ওদের দুইজনকে ধন্যবাদ দেয় সুইয়াংকে ধরিয়ে দেওয়ার জন্য আর ওদের দুইজনকে দেখে ওই ওশিয়ানেরও খুবই ভালো লাগে। জ্যাংচ্যাং বলে আপনাদের নাম শুনেছি কিন্তু আপনাদের যে চোখের সামনে দেখবো তা ভাবিনি। সুইয়াং জ্যাংচ্যানের কথা শুনে হাসছিল। ওই ওশিয়ান বলে তুমি হাসছো কেন? তখন ও বলে একজন কাল্টিভেটর অন্য একজন কাল্টিভেটরকে ফেক প্রশংসা করছে, যেটা ডিসগাস্টিং। এবার আবার দেখা যায় লানজানের হাতে যে ইন আয়রন সেটা গ্লো করতে শুরু করেছে। ওরা সুইয়াংকে বলে যে ইন আয়রন বের করে দিতে। সুইয়াং বলে আমি কিছু চুরি করিনি। ওই ওশিয়ান তখন ওকে সার্চ করে কোনো কিছু পায় না। তখন ওরা বলে যে ওর কাছে তো কিছু নেই। ঠিক তখনই ওকে নিয়ে হইসেং চলে আসে মেংহাওকে সঙ্গে নিয়ে। মেংহাও হলো ওর চাচাতো ভাই, যদিও মেংহাওর এখনও কোনো পরিচয় নেই, ও জারোর সন্তান। তো মেংহাও এখানে এসে বলে লানজান আপনার বড় ভাই বলে লানওয়ান যে আপনার বড় ভাই আপনার জন্য ওয়েট করছে নি সেক্টে। এবার ও যখন এটা শোনে তখন ও একটু নিশ্চিন্ত হয় যে ওর বড় ভাই সুস্থ আছে। ওরা সবাই ভাবছিল যে সুইয়াংকে কি করবে। ঠিক তখনই ওখানে শিয়াংচ্যাং এবং সংলাং বলে যে নি সেক্টের বড় ভাই মিনজু একজন ন্যায়বান লোক। আমার মনে হয় সুইয়াংকে তার কাছে নিয়ে গেলে তিনি তার যোগ্য শাস্তিই দিবেন। আমাদের সম্পূর্ণ আস্থা আছে, তাই আমরা আপনাদের হাতেই সুইয়াংকে ছেড়ে দিয়ে গেলাম। এটা বলেই ওরা বিদায় নিতে চায়। তখন শিয়াংচ্যাংয়ের সঙ্গে আলাদা করে একটু মিট করে ওই ওশিয়ান আর বলে আমি শুনেছি আপনি বাওশান শেরিনের শিষ্য, আমিও তারই শিষ্য ছিলাম, আমি তার সঙ্গে দেখা করতে চাই। শিয়াংচ্যাং বলে কিন্তু গুরুমা তার কোনো শিষ্যদের সঙ্গে তার যোগাযোগ শেষ হয়ে গেলে আর তো দেখা করে না। তখন মন খারাপ হয়ে যায় ওই ওশিয়ানের, কিন্তু তার আবার এটা শুনে ভালো লাগে যে বাওশান শেরিন তার কথা শুনলে হয়তো অনেক খুশি হবে। এরপরে ওরা দুই যোদ্ধা ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। যখন ওরা চলে যাচ্ছিল তখন ওদের পানে ইমোশনাল হয়ে তাকিয়েছিল লানজানের দিকে আবার অন্যরকমভাবে তাকিয়ে থাকে ওই ওশিয়ান। ওদের দুজনকে দেখে এদের দুজনের কথা ওদের নিজেদেরই মনে হচ্ছিল। এরপরে ওরা নি সেক্টরে চলে আসে। আসার পথে নি হুইসেংকে মেংগাও বলে ওয়েন ক্লান থেকে একটা চিঠি এসেছে। ওরা প্রত্যেকটা ক্লানের রাজপুত্রদের বংশে লেকচার শুনতে যেতে বলেছে। যদি কেউ না চায় তবে ওরা নাকি সেই বংশের উপরে অত্যাচার এবং হামলা করবে। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। ঠিক তখনই ওখানে নি মিংজু চলে আসে আর বলে কি নিয়ে এত আলোচনা হচ্ছে। নি মিংজুর হাতে যে তরবারিটা থাকে তার নাম রেড ব্লেড সোয়ার্ড। নি মিংজু এখন সুইয়াংকে মৃত্যুর আদেশ দিলে ওকে আটকে দেয় ওই ওশিয়ান আর বলে তাকে সম্পূর্ণরূপে মেরে ফেলার দরকার নেই, কারণ সুইয়াং বেঁচে থাকলেই আমরা ইন আয়রনের ব্যাপারে আরও জানতে পারবো এবং ওকে আমাদের এখনও অনেক কাজেই লাগবে। এরপরে আমরা একজন সেনাপতিকে দেখি যে ছোট করেই কথা বলছিল মেংগাওয়ের সঙ্গে। এখানে আমরা জানতে পারি যে মেংগাও যেহেতু জারোর সন্তান তাই ওর সঙ্গে সবাই খারাপভাবেই কথা বলতো। এতে ও আবার খুব হীনমন্যতায় ভুগত, যদিও ও খুবই ডিসেন্ট ব্যবহার করতো সবার সামনে। এরপরে নি মিংজু ওদের সবাইকে বলে, মূলত লানজানকে বলে এখনই ফিরে যেতে। আরও বলে যে গুসু লান বংশে নাকি একটা নিষিদ্ধ বই আছে, ওই বইয়ে বিস্তারিতভাবে ইং আয়রনের ব্যাপারে লেখা আছে ওকে ফিরে যেতে এবং এই ব্যাপারটা সলভ করতে। রাত্রেবেলা ও যখন রেস্ট করছিল তখন ওরই চালের উপরে বসেছিল ওই ওশিয়ান এবং ওই ওশিয়ান বলতে লাগে নি বংশের এই ছাদের থেকে লান বংশের ছাদ আরও বেশি আরামদায়ক ছিল। যাই হোক লানজান, আজকে আমি এখানেই ঘুমাবো তোমার ঘরের উপরে। লানজান তখন ওর দিকে তাকিয়ে থাকে। এটা বলে ওই ওশিয়ান ঘুমিয়ে পড়ে। লানজান ওর দিকে তাকিয়ে বলে ওই ওশিয়ান আমি চলে যাচ্ছি, আমাকে ফিরে যেতে হচ্ছে, তুমি ভালো থেকো। এরপরে আমরা দেখতে পাই যে নি সেক্টে এসে আবার আক্রমণ করেন ক্লানের ওয়েন চাও। ও এসে বলে সুইয়াংকে ফিরিয়ে দিতে এবং ইন আয়রনও ফিরিয়ে দিতে, কিন্তু নি মিনজু সে তো ফিরিয়ে দিবে না। তখনই ওদের সঙ্গে একটা ফাইট শুরু হয়ে যায়। এই ফাইট যেন তেন ফাইট ছিল না, অনেক বড় লেভেলের শুরু হয়ে যায়। এখানে নি মিনজুর সেনাপতিকে কেউ একজন মেরে ফেলেছিল, সেটা ছিল মেংআও। নি মিনজু যখন এটা নিজের চোখে দেখে তখন খুবই রেগে যায় মেংআওয়ের উপরে। ও জারোর সন্তান হওয়া সত্ত্বেও, ওর বংশ পরিচয় না জানা সত্ত্বেও এতদিন ও
ওকে মানুষ করেছে নিমিংজু, আর সেই কিনা বিশ্বাসঘাতকতা করেছে। তখনই ওখানে ওয়েন জুলিও চলে আসে এবং আক্রমণ করে নিমিংজুর উপরে। তবে ওকে কোনো রকমে বাঁচিয়ে দেয় সে যাত্রায় মেং আও। এটা দিয়ে সে মূলত তার শ্রদ্ধা জিততে চাইছিল। এরপরে ওয়েনচাও আবারও সুই ইয়াংকে এসে চাইলে ওর সঙ্গে মুখোমুখি তর্ক করে এবার ওই উশিয়ান। ওই উশিয়ানকে তখন ওয়েনচাও বলে যে তোমার বন্ধু লানজান সে তো মনে হয় ফিরে গেছে তাই না, কিন্তু সে যে দেখবে তার পরিবারের কোনো ক্ষুদ্র কণাও বেঁচে নেই, তা তো পুরো ছারখার হয়ে গিয়েছে। এদিকে আমরা মেং আওকে দেখতে পাই, ও এসে নিমিংজুর কাছে ক্ষমা চায় কিন্তু নিমিংজু ওকে বের করে দেয়। পরদিন ওইওশিয়ান এবং চ্যাং চ্যাং ওদের লোটাস কেভে ফিরে আসে। ফিরে আসার পরেই ওদের বাবা ওদের অনেক শাস্তি দেয় কিছু না বলে চলে যাওয়ার জন্য, আর দুজনেই নীল ডাউন হয়ে বসেছিল। পরে যখন ওদের বাবা ওদের সামনে আসে তখন ওরা ওদের বাবাকে প্রশ্ন করে যে ওদেরকে আসলে ওয়েন ক্লানে যেতে হবে। তখন আমরা জিয়াং চ্যাংয়ের মাকে দেখি। জিয়াং চ্যাংয়ের মাকে দেখে বুঝতে পারি জিয়াং চ্যাংয়ের মা মিস্টার জিয়াংয়ের উপরে বেশ রেগেই ছিল, আর তাছাড়া সে ওই ওশিয়ানকেও খুব একটা পছন্দ করে না। ওরা যখন ওদের বাবার কাছ থেকে ওয়েন ক্লান সম্পর্কে আরও জানতে চায় তখন ওদের বাবা বলে হ্যাঁ ওদের যেতে হবে। জিয়াং চ্যাংয়ের মা বলে যে ওই ওশিয়ানকে পাঠানোর জন্য। ওই ওশিয়ান বলে ও প্রস্তুত। এরপরে আমরা আবার ওয়েনচাওকে দেখি যে জঙ্গলের ভিতরে ধরে ফেলেছিল লানজানকে, আর বলে ইন আয়রন ওদের কাছে দিয়ে দিতে। লানজান তখনই ওই ওশিয়ানের তালিসমান ব্যবহার করে ওদেরকে বোকা বানিয়ে ওখান থেকে চলে যায়। ওরা তো খুব রেগে যায় আর বলে এটাও ওই ওশিয়ানের কাছ থেকেই শিখেছে, আমাদেরকে ধোকা দিয়ে কতদূর পালিয়ে যাবে। এদিকে আমরা লানচিরেনকে এবং লান জিশনকেও দেখতে পাই। তো এখন লানজানের বড় ভাই তার চাচাকে বলছিল এখান থেকে কিছু শিষ্য নিয়ে গোলপন্ড কেবের ভিতরে চলে যেতে। এদিকে ওই ওশিয়ান এবং জিয়াং চ্যাংকেও ওদের বাবা প্রস্তুত হতে বলে ওদের দুজনকেই কিষানে যেতে হবে, অর্থাৎ ওয়েন ক্লানে যেতে হবে বলে, এবং ওদের উপরে যে একটা বিপদ ঘনিয়ে আসছে তা ওরা বুঝতে পারে। এদিকে লান জিশনকে দেখি সে কিছু শিষ্য নিয়ে যখন পাহাড়ের ভিতর দিয়ে কেবের ভিতরে যাবে ঠিক তখনই ওদের উপরে হামলা করে ওয়েন ক্লানের আরও একজন সদস্য, আর তাদেরকে রুখে দিতে ওখানে সামনে আসে লানজান। লানজান ওর চিন বাজিয়ে সেখানে ব্লাস্টের সৃষ্টি করে এবং কিছু সময়ের জন্য ওরা ওয়েন ক্লানদের সৈন্যদের রুখতে পেরেছিল। এর ভিতরে ওরা সবাই পাহাড়ের ভিতরে লুকিয়ে যায়, কিন্তু কিছু সদস্যদের আক্রমণ করে ফেলে ওয়েন ক্লানের সদস্যরা। এবার বারবার ওদের কাছে প্রশ্ন করা হয় যে কিভাবে ওই পাহাড়ের ভিতরে ঢুকতে হয়। তো সুশি নামের একটা লোক ভয় পেয়ে বলে দেয় যে কিভাবে পাহাড়ের ভিতরে ঢুকতে হয়। অন্য একটা সদস্য তখন সুশির দিকে তাকিয়ে বলে তুই বিশ্বাসঘাতক কাপুরুষ, না হলে তুই এভাবে বলে দিতিস না পাহাড়ের ভিতরে কিভাবে ঢুকতে হয়। এদিকে ওরা যখন পাহাড়ের ভিতরে ঢুকতে যাবে তখন পাহাড়ের ভিতর থেকে লানজান বাইরে বের হয়ে আসতে চায়। ওর আঙ্কেল ওকে বাধা দেয় বাহিরে না আসতে, কিন্তু ও তবুও বাহিরে আসে কারণ বাহিরে ওদের শিষ্যরা আছে। ও যখন বাহিরে আসে তখন ওয়েন ক্লানের সদস্য বলে শুনেছে লানন যে তুমি নাকি বেশ পাওয়ারফুল, তো আজকে দেখা যাবে তুমি কতটা পাওয়ারফুল, আর ওর কাছ থেকে ইন আয়রনটা নিয়ে নিতে চায়। তবে লানজান যখন দিতে চায় না তখন আদেশ দেওয়া হয় লানজানের পা ভেঙে দেওয়ার জন্য। ওর পায়ে আঘাত করলে ওর কাছ থেকে ইন আয়রনের টুকরোটা পড়ে যায়। এরপরে ওই ইন আয়রন ওরা নিয়ে আসে আর লানজানকে বন্দিও করে ফেলে। এদিকে আমাদের ওয়েন রুহানকে দেখানো হয়। ওয়েন রুহানের সামনে আমরা ওয়েন চিনকে দেখি। ওয়েন রুহান এখানে ইন আয়রনের 3টা টুকরা নিয়ে সেটাকে কিভাবে যেন জাদু মন্ত্র বলে বিভিন্ন মানুষদেরকে নিয়ন্ত্রণ করছিল। যেহেতু এটা দিয়ে মানুষদের নিয়ন্ত্রণ করা যেত তাই ও ঘোস্ট পাপেট বানিয়ে রাখে, আর ওয়েন চিনকে বলে যে তুমি নাকি বই বসিয়ান লানজান এবং নিউ হুসেনকে বাঁচিয়েছ, মনে রেখো, আর এমন হলে এই ঘোস্ট পাপেট তোমার পিছনেই লেলিয়ে দিব। এদিকে জিয়ান চ্যাং এবং ওই বুশিয়ান ওরা কিষানে আসার জন্য প্রস্তুতি যখন গ্রহণ করছিল ওদের দিদি একটার পর একটা ওদেরকে খাবার দিচ্ছিল। ওই বুশিয়ান বলে দিদি তুমি এত খাবার দিচ্ছ যেন আমরা 2 বছরের জন্য যাচ্ছি, আমরা তো মাত্র 2 দিনের জন্য যাচ্ছি। এটা বলেও ওদের বাবা এবং বোনের কাছ থেকে বিদায় নিয়ে ওরা কিষানের উদ্দেশ্যে আসতে লাগে। পরবর্তী দৃশ্যে আমরা কিষান দেখতে পাই, অর্থাৎ নেভার নাইট, অর্থাৎ ওয়েন ক্লান। এখানে বিভিন্ন ক্লানের রাজপুত্ররা এসেছিল, যেমন জিন জিশুয়ান এসেছিল জিন ক্লান থেকে, নিউ হোসেন এসেছিল নি ক্লান থেকে, আর অন্য অন্য ক্লানের রাজকুমাররা এসেছিল। তবে ওই উশিয়ান বারবার লানজানকে খুঁজছিল। তখন ওকে জ্যাং চ্যাং বলে লানজান যদি এখানে না আসে তবেই ভালো হবে, কারণ লানজানের কাছে ইন পাথর আছে, ও কোথাও লুকিয়ে থাকলেই ভালো। ঠিক তখনই ওখানে ওয়েন চাও আসে আর বলে তোমাদের যখন পড়াশোনা শুরু হবে তার আগে তোমাদেরকে আমি একটা সারপ্রাইজ দিতে চাই, আর তা হলো লান অনজি। লান অনজিকে আগে থেকেই বন্দি করে তো এখানে রাখা হয়েছিল। লান অনজিকে দেখে ওই উশিয়ান অবাক হয়ে যায়, ওর সঙ্গে কথা বলতে যায়, কিন্তু ওয়েন চাও কথা বলতে দেয় না, বারবার চুপ করতে বলে। তারপরে ওয়েন চাও ওদের সবাইকে তরবারি জমা দিতে বলে, কিন্তু
এটা শুনেই সবার অনেক রাগ হয়ে যায় আর লানজান নিজের তরবারিতেই ওর গ্রিপ টাইট করে ধরে আর রাগী চোখে তাকিয়ে থাকে ওয়েন চাওয়ের দিকে। কিন্তু এরপরে ওদের করার কিছুই ছিল না। ওই ওশিয়ান যখন কিছু বলতে যাবে তখন জ্যাং চ্যাং ওকে আটকে দেয়। তাই তো ওই ওশিয়ান ওর নিজের শর্টটি জমা দিয়ে দেয় এবং লানজানও কোনো কথা না বলে ওর শর্টটি তুলে দেয়। নিউ হুইসেংও দিয়ে দেয়, কিন্তু দিতে চায় না জিন জিশুয়ান। জিন জিশুয়ান বলে সে দিবে না। ঠিক তখনই জিন জিশুয়ানকে গ্রেপ্তার করার আদেশ দেয় ওয়েন চাও। এবার ওয়েন চাওয়ের এই আদেশ শুনে সবার তো অনেক রাগ হয়ে যায়, যা ইচ্ছা তাই করছে। তখন সামনে আসে মিয়ানমের এসে বলে, আমার মাস্টারের পক্ষ থেকে আমি আপনাকে দুঃখিত জানাচ্ছি, এবং ওই শোয়ারটা জমা দিয়ে দেয়। পরের দৃশ্যে আমরা ওয়েননিংকে দেখি। ওয়েননিং ওর বোনকে বলে যে এখানে পড়াশোনা করতে কি ওই ওশিয়ানও এসেছে, সে আসলে আমি তার সঙ্গে দেখা করব। এই কথা শুনে ওয়েনচিংয়ের হাত থেকে থালা পড়ে যায়। ওর মনে পড়ে যায় ওয়েন রুহান ওকে যে থ্রেট দিয়েছিল, যদি ওদের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করে তবে ওকে ঘোষ পাপেট দিয়ে খাইয়ে দিবে। তখন ও নিংকে বলে, শোনো নিং, একটা কথা বলি, ওই ওশিয়ানের সঙ্গে আমাদের কোনো বন্ধুত্ব নেই, ওর সঙ্গে আমাদের বন্ধুত্ব হতেও পারে না। তখন ওই নিং বলে, কিন্তু ওই ওশিয়ান খুব ভালো, ও তো আমার জীবন বাঁচিয়েছে দিদি। কিন্তু ওর দিদি ওর সঙ্গে কথা বলতে ওকে বারণ করে দেয়। পরের দিন ক্লাসে ওয়েন চাও সবাইকে বলে যে ওদের ইতিহাস যে পড়তে বলা হয়েছিল সেটা সবাই পড়ে এসেছে কিনা। তখন ওয়েন ক্লানের ইতিহাস তো কারোর পড়ার কোনো ইচ্ছাই ছিল না, তাই তো কেউ আগে এসে গল্প শোনাতে চায় না। তখন ওয়েন চাও বলে, ঠিক আছে, কেউ পড়েনি মনে হয়, তাহলে আমার সামনে এসে এখন লানজান, ওই ওশিয়ান এবং জিন জিশুয়ান এরা তিনজন গল্প শোনাবে। তখন লানজান বলে, আমার মনে নেই। লানজানের দিকে আঙুল তুলে ওয়েন চাও বলে, তুমি না লান ভাইদের একজন খুব ট্যালেন্টেড ভাই, এটা হতেই পারে না যে তোমার মনে নেই, তুমি মনে হয় ওয়েন ক্লানকে সিরিয়াসলি নিচ্ছ না। এরপরে জিন জিশুয়ানকে পড়তে বলে। জিন জিশুয়ান বলে, আমারও মনে নেই। তারপরে ওই ওশিয়ান বলে, ঠিক আছে, আমি গল্প পড়ে শোনাচ্ছি। ওই ওশিয়ান এবার সামনে আসে, কিন্তু ওই এসে প্রথমে ওর শরীর রিল্যাক্স করতে লাগে। দেরি হচ্ছে দেখে ওয়েন চাও বলে দ্রুত শুরু করতে। তখন ও আস্তে আস্তে শুরু করতে লাগে, কিন্তু ওই ওশিয়ান এবার আস্তে আস্তে লান ক্লানের সমস্ত রুলসগুলো এখানে একটা একটা করে বলতে লাগে। এতে জিন জিশুয়ান হেসে ফেলে এবং ওর দিকে তাকিয়ে পড়ে এবার লানজান। এই প্রথম লানজান ওর দিকে এখানে এসে তাকালো, কিন্তু ওয়েন চাওয়ের খুবই রাগ হয়ে যায়। ও বলে, তুমি কি মজা করছো নাকি আমার সঙ্গে? তুমি ওয়েন ক্লানে এসে কিনা লান ক্লানের রুল বলছো? নিউ হুইসেং বলে, ওই ভাই তুমি সত্যি অনেক বেশি সাহসী। ওয়েন চাও বলে, ওই ওশিয়ান তুমি আমার সঙ্গে খেলছো মনে হয়। ওই ওশিয়ান বলে, ইস, আমার মনে ভুল হয়ে গেল, দাঁড়ান আমি নতুন করে বলছি। তখন ওর উপর আরও রেগে গিয়ে ওয়েন চাও বলে, তোমরা এখনই যে সবজি বাগানে গোবর বহন করবে। ওদের তিনজনকেই পাঠিয়ে দেওয়া হয়। তো ওরা নাকে দড়ি বেঁধে গোবর বহন করতে লাগে। এরপরে ও লানজানের সঙ্গে বারবার কথা বলার চেষ্টা করে, কিন্তু লানজান ওই ওশিয়ানের সঙ্গে কথা বলছিল না। তখন ও লানজানকে বলে, আচ্ছা লানজান, তোমাদের বংশে মুখ বন্ধ করার মন্ত্র আছে, কিন্তু নাক বন্ধ করার কোনো মন্ত্র নেই কেন? এবার একটু হাসি পাই বোধ হয় লানওয়ানজিন, কিন্তু হাসতে পারে না। ঠিক তখন ওখানে ওয়েন চাও চলে আসে আর বলে, আমি জানতাম তোমরা কাজ করবে না। এটা বলে চাবুক ছুঁড়তে লাগে ওই ওশিয়ানের দিকে। ওই ওশিয়ান ওটা ধরে বলে, আমাকে তুমি ছোট করে দেখবে না। ঠিক তখনই ওই ওশিয়ানকে ধরে উপরে তোলা হয়। লানওয়ানজি তখন ওই ওশিয়ানকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে, কিন্তু ও উল্টো মার খেতে লাগে। এরপরে ওই ওশিয়ান নেমে আসে আর বলে, ঠিক আছে, তোমার আমাকে যা শাস্তি দেওয়ার তাই দাও। তখন ওয়েন চাও বলে, তুমি না জানতে চেয়েছিলে ইন আয়রন আমাদের কাছে কয়টা আছে? আমাদের কাছে 3টা ইন আয়রন আছে। যদি না সুইয়াং আরেকটা ইন আয়রন চুরি করে থাকে তো আমার মনে হয় তুমিই চুরি করেছো, আর তোমাকে এখন আমি তাই কারাগারে বন্দি করব। তো ওই ওশিয়ানকে এবার কারাগারে বন্দির হুকুম দেওয়া হয়। দূর থেকে এটা সবটাই শুনতে পায় ওয়েননিং। ওকে যখন কারাগারে আনা হয়, কারাগারের ভিতরে ও একটা বিস্ট ডগ দেখতে পায়। ও ওর জীবনে সবথেকে বেশি কুকুরকেই ঘৃণা করতো, মানে কুকুর দেখে সব থেকে বেশি ভয় পেত। ঠিক তখনই ওখানে আসে ওয়েননিং ও 3 নিডলস দিয়ে ওই বিস্ট ডগকে কোনো রকমে অজ্ঞান করে দেয় আর কিছু ঔষধ দিয়ে যায় ওই ওশিয়ানের কাছে। আর এটাও বলে যে লান পরিবারের সঙ্গে কি হয়েছে, লানজানের পায়ে যে আঘাত করা হয়েছে সেটাও বলে। তো লানজানের জন্য এখন আবার ওই ওশিয়ানের খারাপ লাগে, তাই তো কিছুটা ঔষধ নিজের বুক পকেটেই বাঁচিয়ে রাখে লানজানের পায়ে দিবে বলে। পরের দিন সকালবেলা যখন আবার ওয়েন চাও এখানে আসে, তখনও ওই 3 নিডলস তুলে নেয় বিস্টের মাথা থেকে, কারণ ওয়েন চাও যদি জানতে পারে ওয়েননিং ওকে হেল্প করেছে তাহলে আবার ওয়েননিং বিপদে পড়বে। যখন ও বাইরে আসে তখনও ও হাসতে লাগে এত কিছু সহ্য করার পরও। এরপরে ওদের সবাইকেই পড়তে দেওয়া হয়েছিল ওয়েন ক্লানের রুলস, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ওশিয়ান ঘুমাচ্ছিল আর একটা রুলসও পড়ছিল না লানওয়ানজি। এদিকে জিন জিশুয়ানেরও একদম কোনো দিকেই মন ছিল না। তখন ওয়েন চাওয়ের কাছে একজন লোক আসে আর বলে,
বলে মাউন্ট মিক্সিতে নাকি একটা মনস্টারের দেখা পাওয়া গিয়েছে, যার সমস্ত কাল্টিভেটরসদের জন্যই খুবই ভয়াবহ। তো ওরা সেই মাউন্ট মিক্সির উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু দূর থেকে ওই ওশিয়ান দেখতে পায় যে লানজানের হাঁটতে খুব কষ্ট হচ্ছে। ওই ওশিয়ান লানজানের সামনে এসে বলে, আমি তোমাকে আমার ব্যাগে ক্যারি করতে পারি, তোমার তো কষ্ট হচ্ছে, এমন দেখানোর দরকার নেই, তুমি ভালো আছো। কিন্তু লানজানের আবার এটা শুনে রাগ হয়ে যায়। ওই ওশিয়ানের কথা শুনে লানজান বলে বোরিং, এটা বলেই চলে যায়। কিন্তু ওই ওশিয়ান বলে প্রিটেন্ড করার দরকার নেই, তুমি ভালো আছো। ওর খারাপ লাগে লানজানের জন্য। ওই ওশিয়ান তখন প্ল্যান করে একটা পেপারম্যান পাঠিয়ে দেয় ওয়েনচেং এর কাছে, যেখানে ও একটা মেসেজ পাঠিয়েছিল যে লানজান অসুস্থ, তাই সবার জন্য এখন একটু বসার ব্যবস্থা করতে, যাতে লানজানও একটু রেস্ট নিতে পারে। তো ওয়েনচেং এখন সবাইকে একটু রেস্টের জন্য ব্যবস্থা করে দেয়। লানজান বসেছিল, তখন ওর জন্য পানি নিতে আসে ওই ওশিয়ান পানি নিতে এসে বারবার ওয়েনচেং এর দিকে তাকায় এবং একটা কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায়। ওয়েনচাও এটা খেয়াল করে এবং ও আসে ওয়েনচিং এর কাছে আর বলে, তুমি এখনো ওদের হেল্প করছো। সবাইকে আবার যাত্রা শুরু করতে বলে। তখন আমরা ওয়েনলিং চাওকে দেখতে পাই একটা হট আয়রন হাতে। ও সবাইকে বলে চারিদিকে খুঁজে দেখো কোথাও কেভ আছে কিনা যেখানে মনস্টার থাকতে পারে। তো ওয়েনলিং চাওকে দেখে এবার ওই ওশিয়ান জিয়াংচ্যাংকে জিজ্ঞেস করে, এই মেয়েটিকে? জিয়াংচ্যাং বলে, এই মেয়েটি হলো ওয়েনচাওয়ের প্রথম স্ত্রীর সার্ভেন্ট। ওর প্রিটি ফেসের জন্য ওয়েনচাও ওকে পছন্দ করেছে আর ওর সাথেই রাখে। তো এটা শুনে এখন ওই ওশিয়ান বলে, এজন্যই ওর হাতে কোনো সোয়ার্ড নেই, বরং একটা হট আয়রন আছে। এদিকে ওয়েনচিং সে এসে বলে যে চারিদিকে খোঁজা হয়েছে, কোথাও কোনো কেভ নেই যেখানে মনস্টার থাকতে পারে। ঠিক তখনই ওই ওশিয়ান সামনে এগিয়ে আসে এবং ওর তালিসমান দিয়ে ও একটা পাহাড়ের দিকে আঘাত করে। তখন পাহাড়ের উপরে কুয়াশা সরিয়ে ওখানে একটা কেভ দেখা যায়। সবাই বলে, ওই তো কেভ, ওখানেই চলো। ওরা যখন গুহার ভিতরে প্রবেশ করে, গুহাটা তখনও নিচের দিকে অনেক গভীর ছিল। তো ওয়েনচাও তখন বলে লোকজনকে নিচে দড়ি বেঁধে নামার জন্য, কিন্তু ওকে প্রোটেস্ট করে এবার ওই ওশিয়ান বলে, নিচে কতটা গভীর আমরা জানি না, তাই ওখানে নামা উচিত হবে না। তখন ওই ওশিয়ানকে পিছন থেকে ধাক্কা দিয়ে দেয় ওয়েনচাও আর বলে, তাহলে তুই আগে যা। এবার একে দেখে সবার খুবই রাগ হয়ে যায়। সাথে সাথে নেমে পড়ে লানজান ওকে তোলার চেষ্টা করে। তারপরে সবাই রোপ বেঁধে নামতে শুরু করে। তখন আবার ওয়েনচাওয়ের সঙ্গে সবার ঝামেলা শুরু হয়ে যায়, কারণ ওয়েনচাও এখানে এসেও অনেক বেশি অ্যারোগেন্সি দেখাচ্ছে। এখন ওর সঙ্গে সবার যখন ঝামেলা শুরু হয়ে যায়, সুযোগ বুঝে ওই ওশিয়ান ওয়েনচাওয়ের গলায় ছুরি ধরে আর বলে, তোমাদের রাজকুমারকে মেরে ফেলবো, তাই তোমাদের হাতে যার যার তরবারি নিচে ফেলে দাও। ওকে সাপোর্ট করে ওয়েনচিং বলে, তোমাদের সবার তরবারি ফেলে দাও, না হলে হয়তো ওরই বিপদ হবে। ঠিক তখনই নিচে থেকে কিছু একটা নড়তে শুরু করে। ওরা একটা টিলার উপরে দাঁড়িয়েছিল। এবার ওটা যখন নড়ে, তখন ওই ওশিয়ান জিয়াংচ্যাংকে বলে, জিয়াংচ্যাং, ভূমিকম্প হচ্ছে নাকি? জিয়াংচ্যাং চেক করে বলে, না তো, কিন্তু তুমি যেটার উপর দাঁড়িয়ে আছো ওটা মনে হচ্ছে কোনো একটা শেল। ঠিক তখনই ওই শেলের ভিতর থেকে সাপের মতো কোনো একটা ক্রিয়েচার বের হয়ে আসে। সবাই তো এটা দেখে প্রচুর ভয় পেয়ে যায়, কিন্তু এই ক্রিয়েচার মানুষের রক্তের গন্ধ শুকেই সেদিকেই বেশি ধাবিত হতো। লানজান সবাইকে চুপ থাকতে বলে আর বলে, এই ক্রিয়েচারের দৃষ্টিশক্তি খুবই ক্ষীণ, সে চোখে খুব কম দেখলেও তার প্রবল শক্তি ছিল ঘ্রাণে, তাই তো সবাইকে চুপ থাকতে বলে। কিন্তু ওয়েনচাও সে ভয়ে চিৎকার করতে লাগে, আর তাই তো ওই ওশিয়ানের উপরে ওই ক্রিয়েচার হামলা করতে যায়। ওই ওশিয়ান তখন ওর তালিসমানের সাহায্যে ওর সঙ্গে ফাইট করতে লাগে। এদিকে ওয়েনলিং চাও একটা আগুন থেকে ওর ওই হট আয়রন গরম করছিল মিয়ানকে পোড়াবে বলে, কারণ মিয়ান দেখতে বেশ সুন্দর, তাতে ও জেলাস হয়ে যায় এবং মিয়ানকেও পোড়াতে চাইলে মিয়ানকে রক্ষা করার জন্য ওই ওশিয়ান ওদিকে তীর ছুঁড়ে দেয়। তবে ওদিকে তীরটা সাময়িকভাবে ওয়েনলিং চাওকে বাধা দিলে ওর হাতের হট আয়রন মিয়ানের দিকেই যেতে লাগে। ওই ওশিয়ান তখন ওর সামনে এসে নিজের চেস্টেই ওই হট আয়রনটা নিয়ে নেয় আর ওর বুক পকেট থেকে ওই পাউচটা পড়ে যায়, যেটা ছিল একটা মেডিসিন, যেটাও লানজানের জন্য রেখেছিল। তো এখন ও তো খুব খারাপভাবে আহত হয়, কিন্তু ওয়েনচাও তার সমস্ত লোকজনদের নিয়ে উপরে চলে আসে আর বলে নিচে দড়ি কেটে দিতে। ওয়েনচিং যখন এটাতে বাধা দেয়, তখন ওয়েনচাও ওর উপরে রাগ করে আর বলে সমস্ত রোপগুলো কেটে দিতে। ওরা বাহিরে বের হয়ে আসে এবং গুহার মুখ বড় বড় পাথর দিয়ে বন্ধ করে দেয়, যাতে ওরা বের না হতে পারে। এদিকে মিয়ান তো খুবই কষ্ট পাচ্ছিল ওই ওশিয়ানের জন্য। ওই ওশিয়ান তখন ওর সামনে আসে আর বলে, আরে বোকা মেয়ে, এর জন্য তোমাকে কষ্ট পেতে হবে না। লানজান তখন ওদের ওদিকে তাকিয়ে পড়ে। সবাই বলে, এখন আমরা কিভাবে ভিতর থেকে বাহিরে বের হব? বাহিরের মুখ তো বন্ধ। তখন লানজান
লাঞ্জান বলে, তোমাদের কি মনে আছে যখন ওই ক্রিয়েচারটা জাগ্রত হয় তখন একটা ম্যাপল পাতা দেখা গিয়েছিল? আমার মনে হয় নিচে কোথাও একটা যাওয়ার পথ আছে, আমাদেরকে সেটাই খুঁজে বের করতে হবে। তো ওরা এখন ঠিক করে যেভাবেই হোক এই ক্রিয়েচারটাকে অন্যদিকে মনোনিবেশ করিয়ে ওই পথটা খুঁজে বের করতে হবে। তাই ওই ক্রিয়েচারের সামনে ওরা আগুন রাখে এবং ওকে বিভ্রান্ত করে। আর অন্যদিকে জিয়াং চ্যাংকে ওই ওশিয়ান বলে দেখে আসতে যে কোথাও পথ আছে কিনা। জিয়াং চ্যাং এবার পানির ভিতরে নামে আর ও দেখতে লাগে। উপরে এসেও বলে যে একটা রাস্তা আছে, যে রাস্তা দিয়ে 5-6 জনের মতো করে একবারে যাওয়া যাবে। তো জিয়াং চ্যাংকে এখন ওই ওশিয়ান বলে সবাইকে নিয়ে চলে যেতে। যখন ওদের সঙ্গে মিয়ান মিয়ান যাচ্ছিল তখন মিয়ান মিয়ানের রক্তের গন্ধ আবার ওই ক্রিয়েচারটা পায়, তখন ও জাগ্রত হয়ে যায়। এদিকে জিয়াং চ্যাং কোনোভাবেই তো ওই ওশিয়ানকে রেখে যাবে না, তখন জিনজি শুয়ান ওকে জোর করে টেনে নিয়ে যেতে লাগে। ওদিকে লানজানকে রেখে ওই ওশিয়ান তো কখনোই যাবে না। ওদিকে লানজান অনেক বেশি অসুস্থও হয়ে গিয়েছে, এই মুহূর্তে ওরা বেরও হতে পারবে না। লানজানের চিকিৎসার জন্য ওর জন্য কিছু ছোট ছোট কাঠের খণ্ড নিয়ে আসে ওই ওশিয়ান, আর ওর মাথার হেডব্যান্ডের দিকে তাকায় বলে, লানজান আমি জানি তোমার হেডব্যান্ড কতটা তোমার কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু এখন তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো তোমার এই ক্ষত, এটাকে তো সারাতে হবে। এরপরে লানজানের ক্ষতই যখন ও ওষুধটা দিতে যাবে তখন ওর বুকে হাত দিয়ে দেখে সেই পাউচটা তো এখানে নেই, সেটা তো আগেই পড়ে গিয়েছে। এদিকে লানজানের খুবই কষ্ট হচ্ছিল। ওর এই পেইন দেখে এখন ভাবতে লাগে ওই ওশিয়ান যে যেভাবেই হোক ওর বুকে জমে থাকা ওই রক্তটা উগড়ে বের করে ফেলতে হবে। তাই তো ও এখন লানজানের সামনেই ওর পোশাক খুলতে শুরু করে। লানজান বলে, এটা কি করছো? তখন ও লানজানের পোশাকও খুলতে থাকে আর বলে যে, কেন পোশাক খুলছি? আর তুমি যদি তোমার পোশাক না খোলো আমি আমার ট্রাউজারও খুলে ফেলে দিব। ঠিক তখনই ওই জমা বাঁধা রক্ত বের হয়ে আসে লানজানের মুখ থেকে। আর ওই ওশিয়ান ওকে বলে, এবার তুমি একটু গুড ফিল করবে, এখন তোমার ভালো লাগছে তো? এটা বলে যেটুকু ওষুধও পায় সেই ওষুধটুকু ও লানজানের পায়ে লাগিয়ে দিতে থাকে। ওর কাছ থেকে অল্প একটু ওষুধ নিয়ে ওই ওশিয়ানের বুকে একটু দিয়ে দেয় লানজান, কারণ ওর বুকেও তো পেইন হচ্ছিল। তখন ও লানজানকে বলে, লানজান খুব পেইন হয়। ওই ওশিয়ানকে লানজান বলে, ওয়েলকাম। তখন ও ওর দিকে তাকিয়ে বলে, তুমি এভাবে ওয়েলকাম বললে আমারও তো ভয় লাগে, এত ফর্মালভাবে বলার কোনো দরকার নেই। লানজান তখন ওই ওশিয়ানকে বলে, তুমি যদি মন থেকে কাউকে পছন্দ না করো তাহলে তার সঙ্গে ফ্লার্ট করার দরকার নেই। তখন ওই ওশিয়ান বলে, তার মানে তুমি কি মিয়ান মিয়ানকে পছন্দ করো? লানজান ওই ওশিয়ানকে এই কথাটা বলে এজন্য যে মিয়ান মিয়ানের জন্যই ওই ওশিয়ান মূলত ওর বুকে পেইন পেয়েছে। যদিও ফ্লার্ট করতে না যেত তাহলে হয়তো মিয়ান মিয়ানকেও বাঁচাতে যেত না, কিন্তু ওই ওশিয়ান তো এটা সম্পূর্ণ ওর নিজের কর্তব্য থেকেই করেছে। এরপরে লানজানের কাছে ওই ওশিয়ান জিজ্ঞেস করে যে এখন মেঘের ছুটি অর্থাৎ ক্লাউড রিসার্চে অবস্থা কী। আর তখন লানজান ওই ওশিয়ানকে বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। আর তারপরেই ও ঘুমিয়ে পড়ে। ওর ঘুমানো দেখে ওর গায়ে নিজের জামা টেনে দেয় ওই ওশিয়ান আর বলে, এবার হয়তো 9টা বেজে গিয়েছে, কারণ গুশু বংশের সবাই রাত 9টার সময়ই ঘুমায়, এটা ওদের এক রকমের রুলস। আর তাই তো ওকে ঘুমাতে দেখে ওই ওশিয়ানও ওর পাশে বসে পড়ে আর ও ঘুমাতে লাগে। এখানেই শেষ করছে দ্বিতীয় পর্বের গল্প। এই ড্রামা এক্সপ্লেন করা সত্যিই কষ্টের ব্যাপার, তার উপরে ভিউজ না হলে সেটা আরও কষ্টের ব্যাপার। সেটা আমার বুকে এসে লাগে ঠিক ওই ওশিয়ানের যেমন হট আয়রন লেগেছে ঠিক অমনটা। কিন্তু আপনাদের অনেক রিকোয়েস্ট আমি একবারের জন্য ফেলতে পারিনি, তার জন্য তো এতে ভিউ বেশি হবে না জানা সত্ত্বেও আমি এটা এক্সপ্লেন করেছি। যাই হোক, আপনারা প্লিজ একটা করে লাইক করে যাবেন আর যথাসম্ভব ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।